মানে এবিএস ছাড়া কিন্তু আমার মনে হয় না কোনো বাইক এখন চালানো উচিত বলে। এটা একটা জেনারেল সেফটি এসে গেছে। নতুন ইভি চালাচ্ছ তারা কিন্তু একটু সামলে চালিও। থ্রটেল কন্ট্রোলটা কিন্তু লোকাল যাতায়াত যদি 70 থেকে 80 টাকা হয়ে যায়, তাহলে আমি কেন পেট্রোলে যাব? এটাই কি অ্যাকচুয়াল রিয়েল ইভি যেটা নিয়ে তুমি রিলায়েবল থাকতে পারবে? ওই 70-80 কিলোমিটার, তার মধ্যে ব্যাটারি মোটামুটি ড্রেন হয়ে যাচ্ছিলো। আমার বাজাজের পেট্রোলের যে স্কুটি বাইক আছে সেই শোরুমে কিন্তু এর প্রপার সার্ভিসিং হয় না। স্লোপে ওঠো তোমরা এই স্কুটারটা নিয়ে, মোটামুটি ফিট আছে কিন্তু এই টায়ারের সাথে, মানে একদম চাকার সাথেই ফিক্স করা। হ্যালো গাইজ, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ ক্যারাভান ফটো এক্সপ্লোর। যারা যারা চ্যানেলে নতুন তারা, আর বলছি না, এটা বারবার রিকোয়েস্ট করবো না, একটা ছোট্ট বাটন আছে, ক্লিক করে দাও, পুরো ফ্রি, ঠিক আছে? তো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস স্টার্ট। তো আজকে ভিডিওটা অ্যাকচুয়ালি আমার বাজাজ চেতক ইভির ওপর। এটা একটা লং টার্ম ওনারশিপ রিভিউ বানাচ্ছি আমি। লং টার্ম মানে 5 মাস, আর ধরো না চলেছে ওই 1990 কিলোমিটার মতো, মানে 2000 কিলোমিটারের কাছাকাছি। তো এর কিছু কিছু নেগেটিভ আছে, কিছু কিছু পজিটিভ আছে, যেগুলো অলরেডি আমি হাইলাইট করেছিলাম আমার একটা প্রথম ইনিশিয়াল ইমপ্রেশন ভিডিওতে, যেটা লিঙ্কটা আমি এখানে দিয়ে রাখলাম, তোমরা কিন্তু চেক আউট করে নিও। তো আমি পুরো ভিডিওটাতে পুরো কী এর সার্ভিস কস্ট কী আমার এসেছে, সার্ভিস নেটওয়ার্ক কী আছে, তারপর অ্যাকচুয়ালি কি ইভি কনসিডার করা উচিত 25-এ, স্পেশালি বাজাজ চেতক, প্লাস এর কি নেগেটিভ পয়েন্ট আছে, মানে কোন কোন জায়গাগুলো আরও ইমপ্রুভ করা উচিত, কোনো সেফটি কনসার্ন আছে কি না, এই পুরো বিষয়গুলো কিন্তু আমি পুরো ভিডিওটার মাধ্যমে তোমার সামনে আনতে চলেছি। তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক ইনফরমেটিভ, জাস্ট খালি তোমরা মিস করো না কোনো পয়েন্ট। তো শুরু করি প্রথম পয়েন্ট থেকে। ফার্স্ট পয়েন্ট হচ্ছে এর বিল্ড কোয়ালিটি, যেটা আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম। এর বিল্ড কিন্তু পুরোটাই মেটালের, মানে 95% পার্টের মেটালের। ইভেন এর মিরার ব্যাক কাভারটা, মিরারটা পর্যন্ত মেটালের। তো যেটার কারণে কিন্তু মানে রক সলিড ফিল হবে তোমাদের, মানে যারা যারা একটু রয়্যাল এনফিল্ড চালিয়ে অভ্যস্ত তাদেরও কিন্তু স্কুটির মধ্যে একটা রয়্যাল এনফিল্ডের ভাইব আছে, এটা ফ্যাক্ট, কারণ সলিড বিল্ড। প্লাস কি সাসপেনশনের কোয়ালিটিও যথেষ্ট ভালো। এর মানে রেয়ার অ্যান্ড ফ্রন্ট সাসপেনশন যথেষ্ট সফট অ্যান্ড হার্ডের মিক্সচারে আছে, মানে বলবো না যে খুব সফট, বলবো না যে খুব হার্ড, ভালো, মানে বয়স্ক লোকেদের জন্য, মিড এজ লোকেদের জন্য, বাচ্চা নিয়ে যদি কেউ যাও তো খুবই কমফোর্টেবল, এটা একটা। আর রাইড কোয়ালিটি, এটা বলতেই হবে আমাকে, মানে আমি অনেক অ্যাবিউজ করেছি এটাকে খুব লোকালে, খুব বাজেভাবে, গাড্ডা ফাড্ডায় ফেলে হ্যান ত্যান, বাট এর কিন্তু কোনো জায়গায় কোনো বুস্ট টুস, কোনো লুজ টুস হয়নি। মানে আমি সার্ভিসে গিয়েও কিন্তু অতটা, মানে যা হয় না একটা কিছু কিছু পার্টস রেগুলার মেনটেন্যান্সের মধ্যে থাকে, সেটাও কিন্তু একদমই আসেনি, একদম ইনট্যাক্ট সব কিছু আছে। তো থামস আপ একটা এর রাইড অ্যান্ড বিল্ড কোয়ালিটির ওপর। তো এর আরেকটা পয়েন্ট আমি হাইলাইট করবো, কিন্তু পাওয়ার। অন্যান্য স্কুটার আজকের দিন ইভি যারা আছে, এথার আছে, ওলা আছে, তারা তোমরা একটু নোটিস করবে রাস্তাতে যদি চলে, দেখবে বেল্ট ড্রাইভ, মানে মোটরটা এরকম কোনো একটা সেকশানে লাগানো আছে, মিডিল অফ দ্য সেকশন, সেখান থেকে বেল্ট দিয়ে কিন্তু পেছনের চাকাটাকে ড্রাইভ করছে। তো এর ক্ষেত্রে কিন্তু মোটরটা ডাইরেক্টলি ফিট আছে কিন্তু এই টায়ারের সাথে, মানে একদম চাকার সাথেই ফিক্স করা, যেটার কারণে লস অফ পাওয়ার কিন্তু একদমই কম, যে কারণের জন্য পুরো এন্টায়ার টর্ক ব্যান্ডটা তোমরা কিন্তু পুরো পাওয়ারটা ইউটিলাইজ করতে পারবে। মানে তুমি যদি কোনো স্লোপে ওঠো তোমরা এই স্কুটারটা নিয়ে, মনে হবে তুমি রেগুলার রাস্তাতেই চালাচ্ছ, তোমার মনে হবে না। এই যে আমি এখানে গৌহাটিতে থাকি, এখানে তো ম্যাক্সিমাম জায়গায় পাহাড়ের ওপর উঠছে, রাস্তা নামছে, কোনো জায়গায় কিন্তু কোনোদিনও আন্ডার পাওয়ার মনে হয়নি। আর কোনো জায়গায় এটাও মনে হয়নি যে একটু বেশি অ্যাক্সেলারেশন হলে ভালো হতো, একদমই নয়। হ্যাঁ, এর টপ স্পিডটা হয়তো একটা সার্টেনের পরে গিয়ে কাট অফ হয়ে যায়, সেটা ওই নর্মাল মোডে 65 আর স্পোর্টস মোডে 80, বাট আমি বলবো মোর দ্যান এনাফ। এটা লোকাল স্কুটারের জন্য এর থেকে বেশি স্পিড আমি রেকমেন্ডও করছি না, ঠিক আছে? এবারে কিছু কিছু আমি ইউটিলিটির পয়েন্ট ডিসকাস করব। সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে হেডলাইট। হেডলাইট কিন্তু অন্যান্য স্কুটারের থেকে, মানে নর্মাল পেট্রোল স্কুটারের থেকে বা বাইকের থেকেও কিন্তু খুবই পাওয়ারফুল। আমি দেখাচ্ছি, একবার তোমরা দেখো, বুঝতে পারবে না অতটা ক্যামেরা। এটা হচ্ছে লো বিম, এইটা হচ্ছে হাই বিম। এটা আমি এখন বোঝাতে পারছি না, এখন বিকেলবেলা বলে অতটা হচ্ছে না, মানে জাস্ট ক্লিয়ার হচ্ছে না। কিন্তু তোমরা যদি চেতক একবার যাও, গিয়ে এক্সপিরিয়েন্স সেন্টারে একবার জাস্ট এক্সপিরিয়েন্সটা নাও, তোমরা রাত্রিবেলা যেও, যাতে আর কি পুরো হেডলাইটের থ্রোটা বুঝতে পারবে। মানে আমার মানে বলা যায় যে একটা গাড়ির একটা হেডলাইটের সমান, এতটাই পাওয়ারফুল হেডলাইট। এই হেডলাইট নিয়ে কিন্তু মানে আমি খুবই স্যাটিসফাইড, এটা বলা যেতে পারে। আচ্ছা, আর একটা পয়েন্ট এখানে আমি হাইলাইট করবো, সেটা হচ্ছে সিটের স্টোরেজ। অন্যান্য স্কুটারের থেকে এর কিন্তু সিটের স্টোরেজ অনেক বেশি। দেখো, আমার একটা ফুল সাইজ হেলমেট আছে, আমার এখানে চার্জার আছে, এখানে আমার
এর পুরো বডি কভার আছে, এরপরেও আরও অনেক জায়গা আছে ভেতরে। তো আমি এর মধ্যে কিন্তু দুটো মোটামুটি একটা ফুল সাইজ একটা হাফ ফেস হেলমেট নেওয়ার পরেও আমার কিন্তু আরও একটা বাজারে ব্যাগও ঢুকে যায়, এত জায়গা। আমি তো ম্যাক্সিমাম টাইমে এর মধ্যে আমার অফিসের ব্যাগ, টিফিন এবং হেলমেটও রেখে দিই, এতটাই জায়গা থাকে। তো এটা কিন্তু দারুণ ইউটিলাইজ হচ্ছে আমার। সিটের কিন্তু এত মানে আন্ডার সিট স্টোরেজের মধ্যে কিন্তু নর্মালি স্কুটির মধ্যে ডিফার করে, কিছু কিছু স্কুটির অনেক বেশি, বাট এর কিন্তু স্টোরেজ অনেকটাই বেশি, এটাতে প্রচুর হেল্প হয় আমার। আর একটা ইউটিলিটি পয়েন্ট আমি হাইলাইট করতে চাইবে, সিট সাইজ। এখানে আমি বসার পরও, সুকর্ণাও বসে মাঝে মধ্যে, তারপরেও কিন্তু আরও এতটা স্পেস বেঁচে থাকে। মানে এটা কিন্তু অপশনাল ট্রিপল ক্যারি করা যেতে পারে, আমি একদম রেকমেন্ড করছি না সেফটির জন্য, বাট লোকালে তোমরা কখনো কখনো ইউজ করতে পারো, মানে প্রপার এখানে 3 জন বসে যেতে পারবে, এতটাই জায়গা আছে, ঠিক আছে। এই পয়েন্টগুলো আমার মনে হলো ইউটিলিটির ক্ষেত্রে খুব কাজে লাগছে, তাই আমি হাইলাইট করলাম। তো এবারে সবারই যে কোশ্চেনটা থাকে সাধারণত, যে সার্ভিস কস্ট কত বা সার্ভিস নেটওয়ার্ক কীরকম। তো প্রথমে বলে রাখি, সার্ভিস নেটওয়ার্ক বলতে এটা কিন্তু নর্মাল বাজাজের পেট্রোলের যে স্কুটি বাইক আছে সেই শোরুমে কিন্তু এর প্রপার সার্ভিসিং হয় না। এর সার্ভিস করতে গেলে তোমাকে প্রপার এক্সপিরিয়েন্স সেন্টারে যেতে হবে, চেতাক এক্সপিরিয়েন্স সেন্টার। সেটা সিটিতে একটা কি দুটো করে থাকে, কলকাতায় যেমন দুটো আছে, আমার গৌহাটিতে একটাই আছে। তো সার্ভিস কোয়ালিটি বলতে গেলে বেটার দ্যান অ্যাভারেজ, আমি বলবো না যে প্রচণ্ড ভালো, বা ঠিক আছে, কাজ চলে যায়। আর সার্ভিস বলতে এর কিন্তু ফ্রি সার্ভিস নেই, এর কিন্তু ফার্স্ট সার্ভিস থেকেই পেড সার্ভিস। তো পেড সার্ভিসের মধ্যে প্রথম সার্ভিসিং কস্ট পড়েছিল আমার 300 অ্যান্ড সামথিং, সেকেন্ড সার্ভিস আমি কালকেই করিয়ে আনলাম, সেই সার্ভিস কস্টটা আমার পড়েছে ওই 679, আমি এখানে দিয়ে দিলাম, ওটা তোমরা ভালো করে দেখে নিও। কিন্তু এমন কিছু বেশিও না যে কারণের জন্য আমি অতটা বেশি বদার্ড নই, বাট ঠিক আছে, ওভারঅল চলে যাবে। আর সার্ভিস নেটওয়ার্ক কিন্তু এটা মাথায় রেখো, যারা যারা কিন্তু খুব রুরাল এরিয়া থাকো তাদের জন্য কিন্তু আমি এটা রেকমেন্ড করব না। সার্ভিস নেটওয়ার্কটাকে দেখে নিয়েই তবেই তোমরা ইভি কনসিডার করো। একটা সিটির মধ্যে থেকে মোটামুটি 20-30 কিলোমিটার মধ্যে যদি সার্ভিস সেন্টার থাকে তবেই এটা নাও, আদারওয়াইজ কিন্তু নিলে কিন্তু সেখান থেকে আবার তোমাদের চার্জ না থাকলে সেই টো করে নিয়ে যেতে হবে, সেটা কিন্তু একটা খুব বাজে জিনিস। তো যাই হোক, সেটা কিন্তু মাথায় রাখো এটা। এবার তো সবার একটাই প্রশ্ন, আলটিমেট কত দেয়, তাই তো? তো এবার আমি বলছি অ্যাকচুয়াল মানে কেসটা কি। কোম্পানি যখন প্রথম ক্লেম করেছিল সেটা কিন্তু বলেছিল 153 কিলোমিটার পার একবার চার্জ করলে, ফুল চার্জ করলে। তো সেটা তো প্রথম থেকে আমি পাইনি, সেটা আমি ফার্স্ট সার্ভিস যতদিন না হলো তার আগে পর্যন্ত পাচ্ছিলাম ওই 70-80 কিলোমিটার, তার মধ্যে ব্যাটারি মোটামুটি ড্রেন হয়ে যাচ্ছিলো। কিন্তু ওদের সাথে কন্ট্যাক্ট করার পর ওরা যেটা বললো সেটা হচ্ছে যে আপনি আগে চার্জ করুন, অ্যাটলিস্ট 5-6-10টা সাইকেল কমপ্লিট করুন, দেন তারপরে দেখবেন অটোমেটিক্যালি আমার রেঞ্জটা বাড়ছে। তো সেটা আবার ফার্স্ট সার্ভিসের পর ওরা একটা সফটওয়্যার আপডেটও করলো, তারপর সেরকমভাবে চার্জ করতে 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 আলটিমেট আমার আজকের ডেটে দাঁড়িয়ে আমি যখন 1800-1900 কিলোমিটার চালিয়ে ফেলেছি, এবারে কিন্তু রেঞ্জটা ইমপ্রুভ করে অ্যারাউন্ড 100+ দিচ্ছে, মানে 110-এর কাছাকাছি আসছে। এবার আমি তো পুরো 0 পর্যন্ত নামাতে পারিনি, বাট ওই 5%-6% পর্যন্ত চালিয়েছি, 110-112 পর্যন্ত আমি পেয়েছি হায়েস্ট। তো এটা 125 পর্যন্ত যাওয়ার কথা, 25-26 পর্যন্ত যাওয়ার কথা, এটা হচ্ছে রিয়েল রেঞ্জ। আর যদি কেউ খুব স্পোর্টস মোডে চালায়, যদি কেউ খুব হার্স অ্যাক্সেলারেশন করে, তাহলে সেটা কিন্তু ওই 125 থেকে অনায়াসে ওটা 80-85 মধ্যে নেমে চলে আসবে, যেটা কিন্তু এটার জন্য কিন্তু কোম্পানি কোনোভাবেই ক্লেম আলাদা করে কিছু বলছে না। তো এটা তোমরা মোটামুটি জেনে রাখো, স্পোর্টস মোডে চালালে কিন্তু এর মানে খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাবে, সিম্পল কথা। এইটা হচ্ছে অ্যাকচুয়াল স্টোরি। এরপরে একটা কোশ্চেন আমি তোমাদেরকে অ্যান্সার করে দিই, যে অ্যাকচুয়ালি কি চেতক ইভি কি বেস্ট ইভি এখনও পর্যন্ত, মানে ইন্ডিয়াতে যতগুলো ম্যানুফ্যাকচার হচ্ছে, এটাই কি অ্যাকচুয়াল রিয়েল ইভি যেটা নিয়ে তুমি রিলায়েবল থাকতে পারবে? তো এই কোশ্চেনটার আমি ইজি একটা অ্যান্সার দিচ্ছি। আজকে পর্যন্ত যতগুলো ইভি লঞ্চ করেছে বাজারে, এখনও তো আস্তে আস্তে R&D চলছেই আরও, তবে তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট কিন্তু আমি চেতক ইভি বলবো। কারণ আমাদের অনেকেই ফ্রেন্ড সার্কেল, অফিস কলিগ, কিছু কিছু ওলা ইউজ করছে, কেউ কেউ এথার ইউজ করছে, তাদের কিন্তু রিভিউ খুব একটা ভালো না, স্পেশালি সার্ভিস রিভিউ ভালো না, আফটার সেল সার্ভিস তাদেরকে কোথাও না কোথাও প্রবলেম ফেস করছে তারা। তো সেই কারণের জন্য কিন্তু তারা ওই ইভি স্ট্রাকচারটাকে খুব একটা ভালোবাসছে না বা ভালোভাবে দেখছে না। তো সেই রেসপেক্টে আমার কিন্তু এটা খুব ভালোই চলছে, এতদিন পর্যন্ত কোনো রিপোর্ট নেই, কোনো কমপ্লেন নেই, একদিনও কোনো জায়গাতে এটা মনে হয়নি যে আমার ইভি নিয়ে ভুল হয়ে গেছে। আমার কিন্তু ইভি যথেষ্ট পকেট ফ্রেন্ডলি হয়ে গেছে। আমার পুরো মাসের আমার অফিস যাতায়াতে, মানে কমিউট করি আমি অফিসে, তো আমার যাতায়াতের খরচা কিন্তু ওই 70 থেকে 80 টাকা। এটা 3.5 কিলোওয়াট আওয়ারের ব্যাটারি। তো এটাকে ফুল চার্জ করতে আমার আসামে যে ইউনিট প্রাইস, তাতে আমার 0 to 100 যদি আমি করি ওই 21-22 টাকা লাগে। আর 0 to 100 আমার হয় না, আমি 15-16% মোটামুটি চালাই, তারপর দিয়ে দিই।
তো ওই 15 থেকে 16 টাকা মতন খরচা হয়। তো সেটা আমার মনে হয়েছে এটা যে খুব নেগলিজেবল, মানে আমাদের কাছে 15-16 টাকাটা এমনি ইউজুয়ালি ডেলি খরচা হয়। তো এর থেকে বেটার আমি এখানে খরচা করি, আমার ডেলি যাতায়াতটা তো হয়ে যাচ্ছে। তো পুরো মাসের খরচা যদি আমার লোকাল যাতায়াত যদি 70 থেকে 80 টাকা হয়ে যায়, তাহলে আমি কেন পেট্রোলে যাব, এটা আমার মনে হয়েছে। তো যাই হোক, এটা কিন্তু সবার ক্ষেত্রে প্রযোজ্য নয়। এখনও অনেকের মিথ যে না ইভি এখনও আসেনি ঠিকঠাক, পেট্রোল স্কুটি ভালো, পেট্রোল বাইকই ভালো। ওটাই দেখো, যারা যারা ইন সিটি কমিউট করছো, ডেলি কমিউট যাদের ইউজটা হচ্ছে সারাউন্ড করে 50 কিলোমিটার্সের মধ্যে, তারা চোখ কান বুঝে ইভি নাও, তোমাদের সত্যি অনেক পয়সা বেঁচে যাবে। এটা আমি মানে লিটারালি পার্সোনালি ফিল করছি। আমি গাড়িতে রেকমেন্ড করছি না, কিন্তু স্কুটিতে ইউজ করো, কারণ স্কুটি আলটিমেট আমরা রেগুলার বেসিসে ইন দ্য সিটি ঘোরাঘুরি করি, কেউই বাইরে চলে যায় না স্কুটি নিয়ে। তো এটা আমি রেকমেন্ড করবো যে ইভি যদি নিতেই হয়, একবার বাজাজ চেতাকে এক্সপিরিয়েন্স করে নাও। অ্যাজ আ কম্পিটিটর যদি তুমি ওলা দেখো, ওলা দেখছো, অবশ্যই দেখছো, ঠিক কথা, কিন্তু একটু সাইড বাই সাইড ইভিটাও, এই চেতাক ইভিটাও কিন্তু একটু দেখে নিও। এটা কিন্তু আমার দেখা, মানে আমি যতগুলো ড্রাইভ করেছি তার মধ্যে থেকে ওয়ান অফ দ্য বেস্ট আমার যেটা মনে হয়েছে। বিল্ড, রাইড, মানে প্রত্যেকটা জায়গাতেই মোটামুটি, মানে তুমি যদি স্যাটিসফ্যাকশন লেভেল দেখো, তোমাকে স্যাটিসফাই করে দেবে। ওভারঅল আমি 4.5 আউট অফ 5 রেটিং করবো। তো এবার আমি কিছু ডিসক্লেমার দিয়ে দিই। এই স্কুটারটার অ্যাকচুয়াল কিছু নেগেটিভ পয়েন্ট আছে, যেগুলো হয়তো তোমাদের একটু আগে কনসিডার করে নেওয়া উচিত। এর ফার্স্ট নেগেটিভ পয়েন্ট যেটা আমি বলবো, সেটা হচ্ছে IP67 থাকা সত্ত্বেও, মানে এর ব্যাটারি মোটরটা IP67 ঠিক, এর বডিও IP67, আমি সেটা নিয়ে বলছি না, বাট এর স্টোরেজে কিন্তু জল ঢোকে। মানে তোমরা যদি ওয়াটার লগ এরিয়াতে যদি তুমি চালাও, এর স্টোরেজটা কিন্তু সিল্ড নয়। তো কোনো ডকুমেন্ট যদি তোমাদেরকে রাখতে হয় না, আমি বলবো যে কোনো স্টোরেজের, ফ্রন্ট স্টোরেজ বা আন্ডার সিট স্টোরেজ, কোনো মানে দুটোর মধ্যে কোনোটাতেই রেখো না। বেটার কি তোমরা ব্যাগে ক্যারি করো, আদারওয়াইজ তোমরা ঘরে রেখে দাও। কারণ আমার কিন্তু এই চার্জার, এর তো অ্যাকচুয়ালি অনবোর্ড চার্জারের বডির ভেতরেই আছে, শুধু এর চার্জিং কর্ডটা খালি বাইরে থেকে দেওয়া। এই চার্জিং কর্ডটা কিন্তু আমার লাস্ট ওয়াটার লগ যে সিচুয়েশন হয়েছিল তাতে কিন্তু খারাপ হয়ে গেছিলো, সেটা কোম্পানি ফ্রিতে রিপ্লেস করে দিয়েছে, সেটা আলাদা ব্যাপার। বাট আমি রেকমেন্ড করবো না যে এখানে তোমরা কোনো ডকুমেন্ট বা এর চার্জারটাকে স্টোরেজে ক্যারি করো, কারণ এটা কিন্তু ওয়াটারপ্রুফ একদমই নয়। তো সেকেন্ড ডিসক্লেমারে আছে, সেটা হচ্ছে এর কিন্তু ABS নেই। তোমরা দেখতে পাবে এর কিন্তু ফ্রন্টে ডিস্ক ব্রেক, ঠিক আছে, আর রেয়ারে ড্রাম ব্রেক। তো সেটার কারণের জন্য ফ্রন্ট ডিস্ক ব্রেক কিন্তু অনেক সময় লক হয়ে যায়, আর সেটার কারণে কিন্তু আমরা অনেকটা এগিয়ে গিয়ে, মানে ব্রেক, অ্যান্টি লকিং ব্রেকিং সিস্টেম তোমরা জানোই, যারা যারা জানো না তারা গুগল করে নাও ABS কী জিনিস। ABS কিন্তু মানে খুবই সেফটি কনসার্ন এখন আজকের দিনে। মানে ABS ছাড়া কিন্তু আমার মনে হয় না কোনো বাইক এখন চালানো উচিত বলে, এটা একটা জেনারেল সেফটি এসে গেছে। তো এটার জন্য আমি বাজাজকে রিকোয়েস্ট করবো যাতে আর কি পরবর্তী যদি কোনো মডেল বার করে তাতে যেন ABSটা ইনক্লুড করে দেয়। এটা একটা সেফটি ফিচার, সেটা এমন কিছু কস্টিং বাড়ে না, যা কস্টিং বাড়ে সেটা বাড়িয়েই দাও তোমরা, অ্যাটলিস্ট সেফটিটা আগে। তো এর আমি আর একটা ডিসক্লেমার বলবো, এর কিন্তু রেয়ার টায়ারটা প্রচণ্ড স্লিপ করে। এর কিন্তু মানে পাওয়ারের কম তো নেই, প্রচুর পাওয়ার, যে কারণের জন্য কিন্তু এর মানে তুমি যখনই তোমরা থ্রটেল দেবে না, একদম হুইল স্পিন দিয়ে দেয়, যেটার কারণে কিন্তু এর লঞ্চ কন্ট্রোল নেই। এবার এই সমস্ত রিজনের জন্য কী হয়, যখনই আমি কোনো এই স্লোপটায় আমি যদি গেইন করতে চাই পাওয়ার, ও কিন্তু ম্যাক্সিমাম টাইমে মানে একটুখানি আমাকে ধরে থ্রটেলটাকে ঘোরাতে হয়। মানে অতটা আমি যে স্মুথলি থ্রটেলটা ঘুরিয়ে দেবো অটোমেটিক উঠবে, সেটা কিন্তু নয়। মানে এক্ষেত্রে কিন্তু ও কন্টিনিউয়াস হুইল স্পিন পুরো পাওয়ারটাই ফার্স্ট থেকেই জেনারেট করে দেয়। তো এটা কিন্তু খুব সামলে, মানে যারা নতুন ইভি চালাচ্ছ তারা কিন্তু একটু সামলে চালিও, থ্রটেল কন্ট্রোলটা কিন্তু একটু দেখে। এর থ্রটেল কিন্তু প্রচণ্ড হাই রেসপন্সিভ থ্রটেল, ঠিক আছে, এটা একটা বড় ডিসক্লেমারতে আমি জাস্ট মেনশন করে দিলাম। এবারে লাস্ট ডিসক্লেমারে আসি, পুরোপুরি যেটা নিয়ে আমি সিরিয়াসলি এতটা কনসার্ন না, বাট বলে রাখি, এর যেটা বোর্ড যেটা আছে না, যে সিস্টেমটা, সফটওয়্যারটা, এর একটা অ্যাপ্লিকেশান আছে চেতাক বলে, তো তার সাথে একটা নেভিগেশন সিস্টেম কানেক্ট করা আছে, যেটা একদমই বেকার। মানে নাম কা ওয়াস্তে নেভিগেশন কিছুই নেই। তো ওখানে কোনো ডেস্টিনেশন খুঁজে পাওয়া যায় না। তো ওটা বেকারই দিয়েছে, শুধু কোম্পানি জাস্ট একটা অ্যাডভার্টাইজমেন্ট করছে, কোনো মানে হয় না ওটার। আর এই অ্যাপ্লিকেশানটা অর্ধেক সময় ওপেনই হয় না। তো এটার থেকে বেটার যে না দেওয়াই উচিত ছিল, কোনো দরকারই ছিল না। তো এই ছিল আজকের সমস্ত পয়েন্ট, আমি যা আশা করি সমস্ত পয়েন্ট আমি ডিসকাস করে তোমাদেরকে পুরোপুরি বুঝিয়ে দিতে পেরেছি। এবার যদি কারো ডাউট থাকে কিছু, তোমরা কমেন্ট করো, আর আমি সমস্তটাই অ্যান্সার করার চেষ্টা করব। আর ইভি একটাই আমি বারবার বলছি, ইভি কনসিডার করার আগে 5-6টা ইভি তোমরা সিলেক্ট করো, প্রত্যেকটা গিয়ে এক্সপিরিয়েন্স করো। শুধু এক্সপিরিয়েন্স না, আগে সার্ভিসটাকে এক্সপিরিয়েন্স করো,
কারণ সার্ভিস সেন্টারটাকে খুঁজে বার করো, তাদের সাথে কথা বলো গিয়ে যে তোমাদের কী সার্ভিস সাইকেল আছে, কী রকম কী খরচা, তোমরা আজকে যদি আমার গাড়িটা ব্রেকডাউন হয়ে যায় সেটা প্রত্যেকবার কি রোড সাইড অ্যাসিস্ট্যান্টই নিয়ে যাবে নাকি আপনাদেরও কিছু সার্ভিস আছে, এই জিনিসগুলো কিন্তু কনফার্ম করে দেন অনলি ইভিতে তোমরা জাম্প করো। আমি আজকে সিটিতে আছি বলে আজকে আমার প্রবলেম হচ্ছে না, কিন্তু কেউ যদি রুরাল এরিয়া থাকে তাদেরকে আমি অবশ্যই এটা রেকমেন্ড করবো না ইভি। তো সেই জিনিসগুলো কিন্তু মাথায় রাখো। তো চলো এখানে ব্লগটা এন্ড করছি। যারা যদি ভিডিওটা ভালো লেগেছে তারা কিন্তু লাইক শেয়ার কমেন্ট এগুলো আর বারবার বলবো না, আর ডু সাবস্ক্রাইব, এটাতে আমাদের একটা সাপোর্ট হয় খুব ভালো, কারণ আমি অনেকটাই এফোর্ট দিচ্ছি এই চ্যানেলটাকে আরও গ্রো করার জন্য, যাতে তোমাদের কাছে অনেক ভিডিও এরকম আসতে থাকে। সো ডু সাবস্ক্রাইব প্লিজ। তো টিল দেন সাইনিং অফ, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।